মবিন খান স্যারের জীবনী আলোচনা করলে দিনের পর দিন আলোচনা করার প্রয়োজন হবে। এটার কারণে প্রয়োজন হবে যে আমি ব্যক্তিগতভাবে স্যারকে অনুসরণ করার চেষ্টা করেছিলাম, চেষ্টা করতে গিয়ে ফেল করেছি। আমার মনে হয়েছে স্যারকে মানুষ না জিন, হাউ ইজ ইট পসিবল। চেষ্টা করে আমি ঘোষণা দিয়েছি যে আর পারবো না, এটা সম্ভব না। 365 ডেজ, সপ্তাহে প্রতিদিন হাসপাতালে 8টার আগে উপস্থিত হওয়া, এটা নিশ্চয়ই আপনারা আলোচনাও করেছেন। 94 সালে আমি যখন এখানে পড়াশোনা করি তখন স্যারের নাম শুনেছি। 96-তে এখানে প্রথম কোর্স খোলে। তো তখন সিদ্ধান্ত নিলাম যে সবাই কার্ডিওলজিতে পড়তে চায়, আমি হেপাটোলজিতে পড়বো। ইচ্ছা ছিল যে বাঘের লেজ হওয়ার চাইতে বিড়ালের মাথা হওয়া যায় কিনা। আমাকে একজন বললো যে, একজনকে আমি জিজ্ঞেস করলাম মবিন খান স্যার কেমন, কোথায় গেলে স্যারকে দেখা যাবে? দেখা করবো না, স্যারকে দেখা যাবে। আমাকে বললো যে তুমি সি ব্লকের 6 তলায় যাবা, উনি 8টার আগে কেবিনে আসবে, কেবিন শেষ করে 8:15 থেকে 8:20-এর মধ্যে তুমি ওখানে দেখবে খুব স্পিডে হাঁটে, পিছনে ছাত্ররা সব দৌড়ায়। এই স্পিডের মানুষকে যদি দেখো তাহলে বুঝবে যে এইটা প্রফেসর মবিন খান। তা আমি সত্যি 8টার সময় এসে সি ব্লকের সামনে দাঁড়ায় আছি। আমি আসলেই দেখলাম স্যার আসছে, স্যার হাঁটছে আর পিছনে সবাই দৌড়াচ্ছে। এরপরে তো আমি এই দৌড়ের অংশীদার হলাম। আমিও দৌড়ালাম স্যারের সাথে 30 বছর। আজকে যদি অনেক গুণের মধ্যে ইউনিক কিছু ক্যারেক্টারের কথা যদি বলা লাগে, তাহলে নিশ্চয়ই আপনারাও আলোচনা করেছেন যে এই টাইমিং। আমি তো এখনো পারি না যে এইভাবে সারা বছর টাইমিং মেনটেন করা। শামশেদ কখনো কখনো তো ইন অ্যাডভান্স। স্যারের সাথে হংকং গেলাম, স্যার আরেক হোটেলে, আমি আর আজম আরেক হোটেলে। স্যার এসে আমাদেরকে উঠাইল ভোরবেলায় ফ্লাইট। স্যার এসে নিচ থেকে রিসেপশন থেকে কল দিয়েছে আমাদেরকে ওঠার জন্য। তো আমরা আর কী করি, স্যারের সাথে তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম। এয়ারপোর্টে গিয়ে দেখি যে প্লেন কি চলে গেল কি না, পরে দেখি যে কাউন্টারই খোলে নাই। এই যে ইউনিক ক্যারেক্টার এই টাইমিংয়ের আর স্পিড, আমি তো বললাম স্যার হাঁটতো, আমরা দৌড়াতাম। এভরি রেসপেক্টে পারফেক্টলি এই স্পিড মেনটেন করা এখনও পারি না। ইহজগতে পারা সম্ভব না, আপনারাও পারবেন না আমি নিশ্চিত। এরকম সেকেন্ড মবিন খান তৈরি হওয়া সম্ভব নয়। একটা কোয়ালিটি আপনারা হয়তো আলোচনা করেন নাই, অ্যাডজাস্টমেন্ট এর অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড কন্টিনিউইং দ্য পারফেকশন। এটা স্যারের অনেক জায়গায় হতে হয়েছে। আপনারা জানেন স্যারের বাবাও ছিল না, শ্বশুরও ছিল না, কিন্তু সাবজেক্ট ডেভেলপ করা একাই করা লাগছে। বিভিন্ন সময় অ্যাডভার্স সিচুয়েশন হয়েছে, সে সময়ও কিন্তু থেমে যান নাই, পারফেক্টলি অর্গানাইজ করে সেই সময় টিকেছিলেন। ফর হিজ কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। ডিপার্টমেন্টের নাম মুছে দিবে সেই সময় তো উনি টিকেছিলেন। সেই সময় সাবজেক্ট জেনারেশন হয়েছে। অদ্ভুত বিষয়, স্যার ট্রেজারার থাকার পরে যখন নতুন গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, হেপাটোলজি পোস্ট কিন্তু তখনই ক্রিয়েট হয়েছে অ্যাডভার্স সিচুয়েশনে। এর আগে হেপাটোলজির পোস্ট ক্রিয়েট হয় না এই সরকারি চাকরিতে। তত্ত্বাবধায়ক সরকারের সময় স্যারের পোস্ট ক্রিয়েট করতে পেরেছিলেন। এর কারণ ছিল তার অসাধারণ যোগ্যতা এবং অ্যাডভার্স সিচুয়েশনে কীভাবে লিড করতে হয়, ফিল্ড কোয়ালিটি দিয়ে অফকোর্স, অন্য কোনো অ্যাফিলিয়েশন দিয়ে না। এটা উনি পেরেছেন। আরেকটা কোয়ালিটি আলোচনা হয়েছে কিনা, ডিফারেন্ট ক্যারেক্টারের মানুষকে মেন্টরশিপে এনে ম্যানেজ করা। আমি তো দেখেছি স্যার কীভাবে সিলেক্ট করেছেন। নুরুদ্দিন স্যারের মতো কঠিন, শক্ত এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোককে ম্যানেজ করা, একই সাথে লিড করা। সেলিম স্যারের মতো মানুষকে আবার এইখানে নিয়ে এসে সবাইকে নিয়ে, এরপরের পিছনেই আমি যোগ হয়েছি। আমি বুঝতেই পারি নাই আমাকে কীভাবে আগায় নিচ্ছে। একদিন হঠাৎ দেখি যে আমি কোর্স কোঅর্ডিনেটর, আমি এর আগের দিনও ভাবি নাই। একদিন হঠাৎ করে আমি দেখি যে এসএলডিবির সায়েন্টিফিক সেক্রেটারি, আমি ভাবি নাই, স্যার ভেবেছে। এই যে অসাধারণ যোগ্যতা। আমাকে অন্য একজন প্রফেসর বলতো যে 100 জন লোক যদি মবিন খান স্যারকে দেওয়া হয়, সবাইরে ব্যস্ত রেখে স্যার কোরআন শরীফ পড়া শুরু করবে। স্যার কিন্তু অবসর পাইলেই কোরআন শরীফ পড়তেন। আমরা তো অনেক সমালোচনা করতাম, স্যার খুব একটা সমালোচনা তো, বরং স্যারের যারা স্যারকে ঠেকাতে চাইতেন, স্যার কখনো উচ্চারণ করতে বললো যে বন্ধুদের কী খবর। স্যারা জানেন স্যারের এই টার্ম, বন্ধুদের খবর মানে যারা স্যারকে শত্রুতা করে, স্যারকে ঠেকাইতে চায়, তাদের সম্পর্কে আলোচনা। স্যার বলতো যে বন্ধুদের কী খবর।
আর আমরা যখন সমালোচনা শুরু করতাম, স্যার ট্রেজারের অবস্থা দেখে হঠাৎ করে কোনো শুট নিয়ে বসে গেছে। এই যে ডিফারেন্ট টাইপের লোকদেরকে, সেই প্রফেসর বলছিল 100 জনকে যেমন ব্যস্ত রাখতে পারে, আর একটা কাঠের বোতল দিয়ে এটার দিয়েও কাজ উদ্ধার করতে পারবে। আসলেও পেরেছেন। স্যারের চেম্বারে যখন কাজ করতাম রাত্রে 11:30 12টায়, আমরা যখন গোছাচ্ছি যে বাসায় যাব, চেম্বার শেষ করে স্যার দেখি যে ওয়াশরুম থেকে এসে জার্নাল পড়া শুরু করছে। তো আমি যখন এখানে থিসিস পার্টে জয়েন করি, আমাকে প্রথম দিন স্যার বলতেছে বউ বাগা দিয়ে ফেলা। তো আমি প্রথমে বুঝি নেই, বলে যে বউ শ্বশুর বাড়িতে বর্গা দিয়ে ফেলা, যেটার জন্য বুশরা খান রাগ করলো। আসলেই তাই, সময় তো দিয়েছে আমাদের। রাত্রে 11:30 সময় জার্নাল পড়া যখন শুরু করছে, তখন কী অবস্থা এটা আপনারাই বুঝতে পারেন। আসলে ইনভেস্টমেন্ট করেছে আমাদের কাছে। আজকে আমরা যারা এখানে আছি, হেপাটোলজি সাবজেক্ট ক্রিয়েট করা না, কোর্স ক্রিয়েট করা, এবং শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে পোস্ট ক্রিয়েট করা পর্যন্ত স্যার করে গেছেন। আর কাজের অবস্থা দেখেন, সর্বশেষ যে অসুস্থতা হয়, যেটা উনি অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার পর দেখা যায় যে ক্রিয়েটিনে ওনার অনেক বেশি, সেই অবস্থায়ও আমাদের মিটিং আসছে। মবিন খান লিভার সেন্টারে সেই অবস্থায়ও এসে উনি মিটিং করে গেছেন। তখনও আপনারা একটা ছবি দেখেছেন যে স্যার ঘুমায় পড়তেছে। আসলে তখন ক্রিয়েটিন ওনার 6, উনি জানতেন না ডায়রিয়া হয়ে ক্রিয়েটিনে এত বেড়ে আছে, কিন্তু তাও ওই মিটিংয়ে এসে আপনার এখানে একটা ওই ছবিটা খেয়াল করলাম আমি, উনি কাকে যেন ক্রেস্ট দিচ্ছেন, ওই ঝুমায় পড়তেছেন। এই অবস্থাও কাজ করেছেন। এই ধরনের মানুষকে অসাধারণ ক্লিনিক্যাল এক্সপার্টাইজ শিক্ষক হিসাবে। আপনারা জানেন যে আমরা যখন ছেলেদেরকে পড়াই, লিভার পালপেট করতে দিই, স্প্লিন পালপেট করতে দিই, স্যার কিন্তু কোনোদিন এতে সন্তুষ্ট হইতো না, বলতো যে আইকা দেখা, এটা সারফেস, মার্জিন, বর্ডার, কোন কোয়াড্রেন্টে কতটুকু বড় হয়েছে, কতটুকু কোন জায়গায় বেশি বড় হয়েছে, এইটা দেখানো লাগতো। আর এটা দেখে ডায়েরিতে সবসময় শূন্য দিত। আমার ডায়েরিতে এখনও আছে অনেকগুলো মাইনাস শূন্য আছে। আমি তো লিভার পালপেট করার ছবি আঁকছি, কিন্তু সারফেসে ঠিক মতো হয় নাই। এই যে পারফেক্টলি ক্লিনিক্যাল এক্সপার্টাইজ, এইটা এখন আর তৈরি হয় বলে আমার কাছে মনে হয় না। এখনও ছাত্রদেরকে পড়াতে গেলে আমার বলার আগে এটা যে মবিন খান স্যার এইভাবে পড়াইতো। মবিন খান স্যার আমাদের এই জায়গায় এরকম করে দেখতো এটা শক্ত কিনা, মানে আমরা পারকাশন ঠিক মতো করেছি কিনা, এইভাবে আমাদেরকে দেখতেন। আর ছিল শিক্ষক হিসাবে ওনার অবস্থান কোনোদিনই উনি পিছনে দেন নাই। হয়েছেন উনি ট্রেজারার হওয়ার পরেও আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি ক্লাস উনি নিয়েছেন। যখন উনি ট্রেজারার, সেই সময় আমি এখন প্রায় আফসোস করি আমি ক্লাসে যাইতে পারি না, ডিপার্টমেন্টে যাইতে পারি না, স্যারকে ফলো করতে পারি না, কিন্তু স্যার পেরেছেন। উনি ইউনিক। এই দেশে ইন্টারন্যাশনাল কনফারেন্স করার স্ট্রাকচার্ড আইডিয়া তৈরি করতে ইউনিক, এটা কেউ পারে না, এখনও পারে না। উনি হুজুরকে ডেকে আইনা কতটুক থেকে কতটুকু তেলাওয়াত করবে, কয় মিনিট থেকে কয় মিনিট করবে, এটাও ফিক্স করে দিতেন। স্যাররা যারা মডারেটর হয়েছেন ওটাও লিখে দিতেন। এতটাই পারফেক্টলি উনি কাজ করতেন। এই তো এরকম ইউনিক ক্যারেক্টার আবার হবে কিনা আমি এখনও সন্দেহ করি। উনি হিউম্যান বিং না ফেরেশতা নাকি জিন, এটা হিউম্যান বিংয়ের ক্যারেক্টারে এতগুলো গুণ এক জায়গায় হয় না। আর রিয়েলি আমাদের জন্য যে জায়গাটুকুকে উনি পরিবারকে ডেপ্রাইভ করেছেন, এটা ওনার অসাধারণ যোগ্যতার কারণে। এটা আমরা বরং ক্ষমা প্রার্থী পরিবারের কাছে যে আমাদেরকে তৈরি করেছেন। স্যারের কাছে যারা গিয়েছেন তারা বুঝতে পারতেন। আমি তো জীবনের রিসার্চের কথা ভাবি নাই। SPSS একটা সফটওয়্যার আছে, এটাও শুনি নাই। প্রথম স্যারের চেম্বারে যা দেখলাম যে এরকম নাকি একটা সফটওয়্যার আছে। স্লাইড প্রেজেন্টেশন প্রথম স্যারের কাছেই শিখছি। এখন তো কত কত ছাত্র পাস হয়ে গেছে। কোন স্যার খবর রাখে ছেলেপেলে SPSS পারে কিনা, কোন স্যার খবর রাখে স্লাইড বানাইতে পারে কিনা, প্রেজেন্টেশন দিতে পারে কিনা। আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন, এটা তো আপনারা জানেন, স্যারের শতবার কারেকশনের পরের। কোনো লেখা যে স্যারকে স্যাটিসফাইড করা যাইতো না, কিন্তু শেষ পর্যন্ত দেওয়ার পরে ইজিলি অ্যাকসেপ্ট হয়ে যাওয়া, এটা স্যারের কারণেই সম্ভব হয়েছে। তো এরকম আরও অনেকক্ষণ বলা যাবে। 30 বছর স্যারের সাথে কাজ করেছি। এখন আমাদের জন্য শিক্ষণীয় কি? প্রথম বিষয় হচ্ছে যে আজকের যে
মেডিকেল এডুকেশন যে জায়গায় গিয়েছে, স্যারের উত্তরসূরি হিসাবে আমাদেরকে ক্লিনিক্যাল এক্সপার্টাইজে আমরা যারা স্যারের উত্তরসূরি, এ জায়গা আমাদেরকে অনুসরণ করা প্রয়োজন। তাহলে এই স্যারের অসমাপ্ত কাজ আমরা হয়তো ধারাবাহিকতা রক্ষা করতে পারব। স্যারের সততা, স্যার চেয়ারম্যান, স্যার ট্রেজারার, স্যারের পাশে আমরা বসে থাকতাম, এমন কোনো অফিসিয়াল কাজ, কোনো প্রফেশনাল কাজ করার প্রয়োজন হতো না যেটার জন্য আমাদেরকে বের হয়ে যেতে হতো, এতই ট্রান্সপারেন্ট ছিল। স্যারের ক্লিনিক্যাল এক্সপার্টাইজ এবং টিচিং ক্যাপাসিটি, কিভাবে ছাত্রকে শেখাতে হবে, এই যে স্যার যেটা করেছেন, আজকে যদি আমরা যারা এখানে স্পেশালিস্ট আছি অথবা যারা স্পেশালিস্ট হবেন, আমরা যদি স্যারের মতো না হতে পারি, এই দেশের মেডিকেল উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ অথবা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে আগামীতে। এরকম অসংখ্য মবিন খান তৈরি হওয়া প্রয়োজন, যারা এদেশের ক্লিনিশিয়ানদের ক্যারেক্টার, মেডিকেল সায়েন্স, মেডিকেল উচ্চশিক্ষা, আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশন সবটাকে এগিয়ে নেবে। আজকে আমি এই বলে শেষ করব যে অসাধারণ যোগ্যতা স্যার আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। আমাদের ইতিবাচক কর্মকাণ্ড স্যারের জন্য সাদাকায়ে জারি হিসাবে আল্লাহ কবুল করে নিন।